আসসালামু আলাইকুম প্রিয় অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ভিডিও ক্লাসে স্বাগতম। আশা করছি সবাই তোমরা ভালো আছো এবং স্বাস্থ্যবিধি মেনে চলছো। এর আগের এক ক্লাসে আমরা সমাজকর্মের বিভিন্ন তত্ত্বের নাম জেনেছিলাম এবং পরবর্তী একটি ক্লাসে মনসমীক্ষণ তত্ত্ব নিয়ে আলোচনা করেছিলাম। আজকে তোমাদের সাথে কথা বলবো সিস্টেম তত্ত্বের ধারণা নিয়ে, অর্থাৎ ব্যবস্থাপক তত্ত্বের ধারণা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, চলো আমরা আজকে সংক্ষেপে সিস্টেম তত্ত্ব সম্পর্কে জানি। প্রথমেই আমরা জেনে নেব সিস্টেম কি। সিস্টেম বা ব্যবস্থা বলতে পরস্পর নির্ভরশীল ও আন্তঃক্রিয়ারত বিভিন্ন অংশ বা উপাদানের সমগ্রকে বোঝায়। মনীষী লুডউইগ ভন বার্টাললানথি বলেছেন, সিস্টেম হচ্ছে একগুচ্ছ এককের সমষ্টি যেগুলো পরস্পর সম্পর্কযুক্ত। আবার সমাজকর্ম অভিধানের ব্যাখ্যা অনুযায়ী ব্যবস্থা হচ্ছে অনুরূপ ও বিপরীতমুখী পারস্পরিক সম্পর্কশীল ও শনাক্তযোগ্য সীমানার অধীন কতগুলো উপাদানের সমন্বয়, যার মাধ্যমে একটি জটিল ও সম্বন্ধযুক্ত সমগ্রকে সৃষ্টি হয়। মূলত ব্যবস্থাতত্ত্বের মূল বক্তব্য হলো এমন: দ্য হোল ইজ মোর দ্যান দ্য সাম অফ দ্য পার্টস, অর্থাৎ সমগ্র তার অংশসমূহের সমষ্টি অপেক্ষা বড়। এই থিমকে সামনে রেখেই সমাজকর্মের ব্যবস্থা তত্ত্বের উদ্ভব এবং বিকাশ ঘটেছে। আসলে সিস্টেম তত্ত্ব প্রত্যেক মানুষকে একান্ত এককভাবে এবং একইভাবে সামষ্টিকভাবে বুঝতে সাহায্য করে। সিস্টেম তত্ত্বের উদ্ভাবক হিসেবে লুডউইগ ভন বার্টাললানথিকেই কৃতিত্ব দেওয়া হয়। এই তত্ত্বের বিকাশে তিনি বিভিন্ন ডিসিপ্লিন যেমন দর্শন, মনোবিজ্ঞান, নিউরোফিজিওলজি ইত্যাদি হতে ধারণা গ্রহণ করেছেন। 70 দশকের শুরুর দিকে সমাজকর্মে সিস্টেম তত্ত্বের ব্যবহার উল্লেখযোগ্য মাত্রায় বাড়তে থাকে। এ সময় অনুশীলন প্রক্রিয়া সহ বিকশিত হতে থাকে, যা সিস্টেম তত্ত্বের উপর ব্যাপকভাবে নির্ভরশীল ছিল। ওই দশকের শেষের দিকে এবং 80 দশকের প্রথম দিকে পরিবেশগত জীবন আদর্শ, সক্ষমতা ইত্যাদি অনুশীলন প্রক্রিয়া বিকশিত হয়, যা সবগুলোই সিস্টেম তত্ত্বেরকে ব্যবহার করে থাকে। এখানে উল্লেখযোগ্য যে প্রতিবেশগত প্রক্রিয়া এর অধিকাংশ বিষয়ই জৈবিক বিজ্ঞানসমূহ হতে গ্রহণ করেছে, যা হতে সাধারণ ব্যবস্থা তত্ত্ব প্রাথমিকভাবে বিকশিত হয়েছে। সিস্টেম তত্ত্বকে এন পলেস্কাই আরো স্পষ্ট করতে চেয়েছেন এভাবে: সিস্টেম থিওরি ইজ এ ফ্রেমওয়ার্ক, এ মেটা থিওরি, এ মডেল ইন দ্য broadest sense of that of our abused term. It is a model available to any dynamic recurring process of events. সিস্টেম তত্ত্বকে দুভাগে ভাগ করা হয়: সাধারণ সিস্টেম তত্ত্ব এবং সামাজিক সিস্টেম তত্ত্ব। সাধারণ সিস্টেম তত্ত্ব এমন এক ধারণাগত বিষয় যা মানুষ ও সমাজের আচরণকে সামগ্রিকভাবে ব্যাখ্যা করতে চায়। এখানে সিস্টেমের ভিতর মানুষ ও সমাজের মধ্যকার পরস্পর ক্রিয়াশীল বিষয় উল্লেখ থাকে এবং যে সমস্ত নিয়ন্ত্রণ ব্যবস্থা এই উপাদানগুলোকে স্থায়ী ও ভারসাম্য স্থাপনে সহায়তা করে থাকে তাদের ব্যাপারেও উল্লেখ থাকে। এক্ষেত্রে সিস্টেমের মধ্যে একটা নির্দিষ্ট সীমা থাকবে, ভূমিকা থাকবে, সম্পর্ক থাকবে এবং মানুষের মধ্যে তথ্য প্রবাহ কেমন আছে সে সম্পর্কে উল্লেখ থাকবে। মূলত সাধারণ সিস্টেম তত্ত্বের এমন এক অংশ যা অণুজীব থেকে শুরু করে সমাজ পর্যন্ত সমস্ত জীবন্ত বিষয়কে একটা সাময়িক ব্যবস্থার আওতায় এনে আলোচনা করে থাকে। এবার সামাজিক সিস্টেম তত্ত্ব সমগ্রকের মধ্যে যে সমস্ত উপাদান আছে তাদের মধ্যকার পারস্পরিক সম্পর্কের উপর জোর দিয়ে থাকে। ব্যক্তি মধ্যকার, দল মধ্যকার, সমষ্টি মধ্যকার এবং পরিবেশের মধ্যে পরস্পর প্রভাব বিস্তারকারী যে সমস্ত উপাদান রয়েছে তাদের মধ্যকার সম্পর্কের উপর এ তত্ত্বটি গুরুত্ব আরোপ করে থাকে।
শিক্ষার্থীবৃন্দ, সিস্টেম তত্ত্বের পরিধি অত্যন্ত ব্যাপক। এ তত্ত্ব অনেকগুলো কনসেপ্ট এবং ডাইমেনশনকে অন্তর্ভুক্ত করে। এগুলি সম্পর্কে আমাদের স্পষ্ট ধারণা থাকা দরকার। এই ধারণা এবং দিক অর্থাৎ কনসেপ্ট এবং ডাইমেনশনের মধ্যে রয়েছে প্রথম সিস্টেম। আমরা পূর্বেই জেনেছি সিস্টেম বা ব্যবস্থা বলতে পরস্পর নির্ভরশীল ও আন্তঃক্রিয়ারত বিভিন্ন অংশ বা উপাদানের সমগ্রকে বোঝায়। সিস্টেম হলো এই সিস্টেম তত্ত্বের মূল ধারণা। সিস্টেম বা ব্যবস্থা মূলত একগুচ্ছ উপাদানের সমষ্টি, যেখানে প্রতিটি উপাদানের সাথে প্রতিটি উপাদানের সম্পর্ক থাকবে এবং তাদের থেকে উদ্ভূত বিভিন্ন ঘাত প্রতিঘাতের বা ফলাফলের মধ্যেও সম্পর্ক থাকবে। বলা হয়েছে যে সিস্টেম ইজ এ সেট অফ অবজেক্টস টুগেদার উইথ রিলেশনশিপস বিটুইন দ্য অবজেক্টস অ্যান্ড বিটুইন দেয়ার অ্যাট্রিবিউটস। এরপর রয়েছে সীমানা বা বাউন্ডারি। সীমানা মূলত একটি কাঠামো যা সিস্টেমের ভিতরে বা বাইরে কি থাকবে তা নির্ধারণ করে। এক্ষেত্রে মূলত কিছু চলককে ঘিরে এক লাইন বা রেখা টানা হয়, যেখানে এই সীমানার ভিতর অপেক্ষা বাইরে শক্তির পারস্পরিক বিনিময় কম হয়। সিস্টেম তত্ত্বের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো শক্তির আমদানি। একটি সিস্টেম ও শক্তির আমদানি অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয়। এখানে মূলত একটি প্রক্রিয়া কাজ করে, সেটি হলো এখানে দেখানো হয়েছে ইনপুট, আউটপুট এবং থ্রুপুট। এখানে থ্রুপুটে আমদানিকৃত শক্তিকে একটি প্রক্রিয়ার মাধ্যমে সঞ্চালন করা হয় আউটপুট বা প্রোডাক্ট উৎপাদনের জন্য, অথবা আউটপুট বা প্রোডাক্টকে বাইরের জগতে রপ্তানি করা হয়, যেটি নতুন করে শক্তি আমদানির জন্য তার উৎসগুলো পুনর্গঠন করে। এভাবে বাইরের জগৎ থেকে নিজস্ব সীমানার ভিতরে থেকেই শক্তি উৎপাদন প্রক্রিয়াকে ব্যবহার করে শক্তি আমদানি করা হয়ে থাকে। সিস্টেম তত্ত্বের আরেকটি ডাইমেনশন হলো এনট্রপি। আবদ্ধ বা খোলা দুই ধরনের সিস্টেমের একটি বৈশিষ্ট্য হলো এনট্রপি। এটি সকল সিস্টেমকেই প্রভাবিত করার একটি বৈশ্বিক নীতি। এটি সিস্টেমের ভেঙে পড়া বা অবসানের সাথে জড়িত। এটি অনুমান করা হয় যে নিয়মিত প্রয়োজনীয় হস্তক্ষেপ না করলে একটি সিস্টেম ক্রমান্বয়ে এই প্রক্রিয়ায় চলতে থাকবে এবং একসময় এর সামঞ্জস্যতা থেকে এটি ছিটকে পড়বে। সিস্টেম তত্ত্বের আরও একটি কনসেপ্ট হলো নেক এনট্রপি। এটি মূলত জীবন্ত ব্যবস্থার এক প্রবণতা, যার কারণে উক্ত ব্যবস্থাটি যে পরিমাণ শক্তি রপ্তানি করে তা অপেক্ষা অধিক শক্তি আমদানি করে। একটি সিস্টেম যখন অধিক পরিমাণ শক্তি সংরক্ষণ করতে পারে তখন সেটি বৃদ্ধি পেয়ে বিকশিত হতে পারে, আর অন্যদিকে যখন একটি সংরক্ষণের পরিবর্তে অধিক পরিমাণ শক্তি রপ্তানি করতে বা হারাতে থাকে তখন সেই অবস্থাকে বলে এনট্রপি। এবং এর ফলে যে সিস্টেমটি তার গুরুত্ব হারাতে শুরু করে এবং একসময় সেটি ধ্বংস হয়ে যায়। একটি জীবন চক্রের শুরুতে যখন তার বৃদ্ধি দ্রুত হয় তখন নেগেটিভ এনট্রপি পজিটিভ এনট্রপিকে ছাড়িয়ে যায়, আর জীবন চক্রের শেষ দিকে এনট্রপি তার শক্তির বিচারে নেক এনট্রপির সাথে সামঞ্জস্য করতে সক্ষম হয়। এরপর রয়েছে ইকুইফাইনালিটি। এর অর্থ হলো একই পরিণামে প্রত্যাবর্তন, অর্থাৎ পরিণাম এক কিন্তু কারণ ভিন্ন ভিন্ন। একটি নির্দিষ্ট স্থান বা পর্যায়ে বিভিন্ন পথে বা উপায়ে পৌঁছার নাম হলো ইকুইফাইনালিটি। এটিকে বর্ণনা করা যেতে পারে এভাবে: কোনো একটি বিষয়ে সি যদি গন্তব্য হয় তখন এর ওয়েজ হতে পারে বা পথগুলো হতে পারে এ অথবা বি, অথবা এ এবং বি এর কারণ এবং বি সি এর কারণ হতে পারে। মাল্টিফাইনালিটি এর অর্থ হলো একটিমাত্র কারণে অনেক ফলাফলের বহিঃপ্রকাশ। আমরা আমাদের দেশে অধিক জনসংখ্যাকে যদি কারণ হিসেবে ধরি তাহলে এর ফলাফল হতে পারে দারিদ্র্য, বেকারত্ব, মাদকাসক্তি, সন্ত্রাস অনেক কিছু। অর্থাৎ একটিমাত্র কারণের ফলাফল যে বহুমাত্রিক হতে পারে এখানে সেটা বোঝানো হয়েছে। ফিডব্যাক এটি উন্মুক্ত সিস্টেমের একটি বৈশিষ্ট্য। এক্ষেত্রে উন্মুক্ত সিস্টেম কীভাবে কাজ করছে সে সম্পর্কে তথ্য সংগ্রহ করা হয় এবং সেই তথ্য পুনরায় ওই ব্যবস্থাপকে পরিচালনা এবং
পথ দেখাতে ইনপুট হিসেবে কাজ করে থাকে। সিস্টেম আবার পরিবেশকেও প্রভাবিত করে। মূলত পরিবেশকে প্রভাবিত করার এবং পরিবেশ কর্তৃক আবার প্রভাবিত হওয়ার এই সামগ্রিক প্রক্রিয়াই হলো ফিডব্যাক। উপসিস্টেম। প্রত্যেক সিস্টেমে বা ব্যবস্থাগুলি আবার উপসিস্টেম থাকে। এক্ষেত্রে দু ধরনের উপব্যবস্থা বা সিস্টেম লক্ষ্য করা যায়: সাধারণ উদ্দেশ্যমূলক উপসিস্টেম এবং বিশেষ উদ্দেশ্যমূলক উপসিস্টেম। সাধারণ উদ্দেশ্যমূলক উপসিস্টেম বৃহৎ ব্যবস্থাতে কোনো বিশেষায়িত ভূমিকা পালন করে না। অপরদিকে বিশেষ উদ্দেশ্যমূলক ব্যবস্থা কিন্তু বিশেষ ভূমিকা পালন করে। সুপার সিস্টেম, এটি সিস্টেমের চেয়ে বড় পরিসরে বিরাজমান। সিস্টেমগুলো এই সুপার সিস্টেমের অংশ মাত্র। যেমন আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়কে একটি সুপার সিস্টেম বলা যায়। সেখানে এক একটি ইনস্টিটিউট বা বিভাগ এক একটি সিস্টেম হিসেবে কাজ করে। ফলন, একটি মাত্র বিষয়ে যখন একইভাবে দু ধরনের বৈশিষ্ট্য ধারণ করে, কখনো একটি বৃহৎ সিস্টেমের অংশ আবার কখনো বা নিজেই একটি সিস্টেম হিসেবে প্রতিষ্ঠিত হয়, তখন সেটিকে বলা হয় ফলন। যেমন একটি পরিবার, এটি একই সাথে তার বৃহৎ প্রতিবেশী এবং বিভিন্ন অনুষ্ঠান প্রতিষ্ঠানের মতো একটি উপাদান মাত্র, আবার একই পরিবার নিজেই একটি আলাদা সিস্টেম হিসেবেও বিবেচিত। পৃথকীকরণ। পৃথকীকরণ এমন এক গঠন যা সময়ের প্রেক্ষিতে সিস্টেমের মধ্যকার বিকাশগত ধারা এবং পরিবর্তনকে অথবা অপৃথকীকৃত সমগ্র থেকে পৃথকীকৃত অংশে গমন করে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ছিল সিস্টেম তত্ত্বের কনসেপ্ট এবং ডাইমেনশনগুলো। সমাজকর্মে সিস্টেম তত্ত্ব। আমরা পূর্বেই জেনেছি সমাজকর্মের অভিধানের ব্যাখ্যা অনুযায়ী ব্যবস্থা হচ্ছে অনুরূপ ও বিপরীতমুখী পারস্পরিক সম্পর্কশীল ও শনাক্তযোগ্য সীমানার অধীন কতগুলো উপাদানের সমন্বয়, যার মাধ্যমে একটি জটিল ও সম্বন্ধযুক্ত সম্পর্কের সৃষ্টি হয়। জটিল মিথস্ক্রিয়ায় পরিস্থিতিগুলোকে বিশ্লেষণ করার জন্য বিভিন্ন ডিসিপ্লিনের প্রয়োজনের প্রতিক্রিয়া হিসেবেই সিস্টেম তত্ত্বের উদ্ভব ও বিকাশ, যেখানে অংশ বিশেষের চেয়ে সমষ্টিকে গুরুত্ব বেশি দেওয়া হয়। এবং সিস্টেম তত্ত্বের মূল বক্তব্য হল দ্য হোল ইজ মোর দ্যান দ্য সাম অফ দ্য পার্টস, অর্থাৎ সমগ্র তার অংশসমূহের সমষ্টি অপেক্ষা বড়। শিক্ষার্থীবৃন্দ, চিত্রে তোমরা একটি সিস্টেম মডেলের উদাহরণ দেখতে পাচ্ছ। সমাজকর্ম অনুশীলনে সিস্টেম তত্ত্ব কিভাবে কাজ করে সেটি এখানে দেখানো হয়েছে। বিন্দু, পূর্ববর্তী স্লাইডে আমরা যে চিত্রটি দেখেছিলাম তাকে এইভাবে ব্যাখ্যা করা যায়: সিস্টেম থিওরি ইন সোশ্যাল ওয়ার্ক is based on the idea that behavior is influenced by a variety of factors that work together as a system. These factors include family, friends, social settings, economic class, and the environment at home. শিক্ষার্থীবৃন্দ, সমাজকর্ম অনুশীলনে সিস্টেম তত্ত্বের কিছু উপসিস্টেম রয়েছে। এর মধ্যে মৌলিক উপসিস্টেম হলো 4টি এবং সহায়ক উপসিস্টেম 2টি। মৌলিক উপসিস্টেমগুলোর মধ্যে রয়েছে পরিবর্তন প্রতিনিধি ব্যবস্থা, সাহায্যার্থী ব্যবস্থা, লক্ষ্য ব্যবস্থা, কার্যক্রম ব্যবস্থা। এবং সহায়ক উপসিস্টেমের মধ্যে রয়েছে সম্পদ ব্যবস্থা এবং মূল্যবোধ ব্যবস্থা। প্রথমেই আমরা জানি যে পরিবর্তন প্রতিনিধি ব্যবস্থা বা চেঞ্জ এজেন্ট সিস্টেম কি। চেঞ্জ এজেন্ট ধারণাটি রোল্যান্ড লিপিড, জেনে ওয়াটসন এবং ব্রুস ওয়েস্টলি প্রথম ব্যবহার করেন। তারা এটিকে বর্ণনা করেন বিভিন্ন আকৃতির সিস্টেম নিযুক্ত নানা বিষয়ের পারদর্শী ব্যক্তিবর্গের বৈচিত্র্যপূর্ণ সমাবেশ হিসেবে। সমাজকর্মীরা পরিবর্তন সাধন করে এবং মূলত ব্যক্তি অথবা তার পরিবেশের মধ্যে পরিবর্তন সাধন করে ব্যক্তির সমস্যার সমাধান করাই সমাজকর্মীর মুখ্য উদ্দেশ্য। সমাজকর্মী তাই পরিবর্তনের প্রতিনিধি হিসেবে পরিচিত।
তবে ব্যক্তির সমস্যার কার্যকর সমাধানের জন্য সমাজকর্মী ছাড়াও আরও অনেকের অর্থাৎ অপেশাদার ব্যক্তির সাহায্যের দরকার হয়। এরাও পরিবর্তন প্রতিনিধি হিসেবে বিবেচিত। আর সমস্যাগ্রস্ত ব্যক্তির সমস্যা পরিস্থিতি পরিবর্তনে সমাজকর্মী এবং অন্যান্য যারা অবদান রাখবে তাদের সকলকে নিয়ে গড়ে ওঠে এই পরিবর্তন প্রতিনিধি ব্যবস্থা বা চেঞ্জ এজেন্ট সিস্টেম। এবং চেঞ্জ এজেন্ট সিস্টেমে যে কাজ করা হয় সেখানে তোমরা চিত্রে দেখতে পাচ্ছ যে ফোর্স ফর চেঞ্জ, বল প্রয়োগ করতে হয় পরিবর্তনের জন্য, রিকগনাইজ অ্যান্ড ডিফাইন প্রবলেম, সমস্যাকে সংজ্ঞায়িত করা হয় এবং স্বীকৃতি দেওয়া হয়, প্রবলেম সলভিং সমস্যার সমাধান, এবং মেজার, ইভ্যালুয়েট অ্যান্ড কন্ট্রোল। পরবর্তীতে ইমপ্লিমেন্টেশন অ্যান্ড চেঞ্জ এবং ট্রানজিশন ম্যানেজমেন্ট। এভাবে চেঞ্জ এজেন্ট কাজ করে থাকে। সাহায্যার্থী ব্যবস্থা বা ক্লায়েন্ট সিস্টেম। এখানে সাহায্যার্থী হলো সেই ব্যক্তি বা দল যে সমাজকর্মীর সেবা প্রার্থনা করে, সমাজকর্মীর সেবা হতে উপকৃত হওয়ার প্রত্যাশা করে এবং সমাজকর্মীর সাথে কোনো চুক্তিতে আবদ্ধ হয়। এখানে অবশ্য একটি বিষয় উল্লেখ্য যে যেসব ক্ষেত্রে সমাজগ্রস্ত ব্যক্তি বা সাহায্যার্থী সমাজকর্মীর কাছে সাহায্য প্রার্থনা করতে আসে না, অনেক সময় সমাজকর্মীকে রাষ্ট্র বা সমাজের পক্ষ থেকে সমস্যাগ্রস্ত ব্যক্তি বা দলের সাহায্যে এগিয়ে আসতে হয়। যেভাবেই হোক না কেন, পরিবর্তন প্রতিনিধি ব্যবস্থা যে ব্যক্তি বা দলকে সাহায্য করতে চায় তাকে নিয়ে গড়ে ওঠে ক্লায়েন্ট সিস্টেম। ক্লায়েন্ট সিস্টেম অবশ্য দু ধরনের সাহায্যার্থী থাকে, প্রকৃত সাহায্যার্থী, আরেকজন হলো সুপ্ত সাহায্যার্থী। প্রকৃত সাহায্যার্থী হলো সেই ব্যক্তি যে সমস্যার মূল ভুক্তভোগী। এক্ষেত্রে সমাজকর্মী মূলত ওই ব্যক্তির সমস্যা সমাধানের লক্ষ্যেই কাজ করে। আর সুপ্ত সাহায্যার্থী সমস্যাগ্রস্ত বা প্রকৃত সাহায্যার্থীর সমস্যা সমাধান করলে যারা পরোক্ষভাবে উপকৃত হবে তারাই সুপ্ত সাহায্যার্থী। লক্ষ্য ব্যবস্থা। সমস্যা সমাধানের জন্য পরিবর্তনের প্রতিনিধি ব্যবস্থা যাদের মধ্যে পরিবর্তন আনতে চায় তাদেরকেই নিয়ে গড়ে ওঠে লক্ষ্য ব্যবস্থা। এখানে একটি বিষয় লক্ষণীয় যে সাহায্যার্থী ব্যবস্থা ও লক্ষ্য ব্যবস্থা প্রায় একে অন্যের সাথে মিশে যায়। সাহায্যার্থী ব্যবস্থা লক্ষ্য ব্যবস্থার পরিণত হতে পারে যদি পরিবর্তন প্রতিনিধি মনে করে যে সাহায্যার্থী ব্যবস্থার মধ্যেই পরিবর্তন আনয়ন প্রয়োজন। মোট কথা, পরিবর্তন প্রতিনিধি যাদের পরিবর্তন আনতে চায় তারাই লক্ষ্য ব্যবস্থার অন্তর্ভুক্ত। অ্যাকশন সিস্টেম। অ্যাকশন বা কার্যক্রম ব্যবস্থা শব্দটির মাঝে গোটা সামাজিক অবস্থার বিষয়টি অন্তর্ভুক্ত। পরিবর্তন প্রচেষ্টার অন্তর্ভুক্ত সকল গুরুত্বপূর্ণ ব্যক্তিকে এর আওতায় বিবেচনা করতে হয়। পরিবর্তন প্রতিনিধি লক্ষ্য ব্যবস্থার পরিবর্তন আনার জন্য বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেন এবং বিভিন্ন ব্যক্তি, দল বা প্রতিষ্ঠানকে এ সকল কর্মসূচির সাথে যুক্ত করে থাকেন। সম্পদ ব্যবস্থা। সমস্যা সমাধান প্রক্রিয়ার পরিবর্তন প্রতিনিধি চারপাশের সম্পদ ব্যবহার করেন। এ সম্পদ হতে পারে বস্তুগত বা অবস্তুগত। এরপর রয়েছে মূল্যবোধ ব্যবস্থা। পরিবর্তন প্রতিনিধি বা সমাজকর্মীকে তার কার্যক্ষেত্রে অনেক ধরনের মূল্যবোধ নিয়ে কাজ করতে হয়। এ সকল মূল্যবোধের মধ্যে সুষ্ঠু সমন্বয় সাধনের উপরই তার সফলতা নির্ভর করে থাকে। মূল্যবোধ ব্যবস্থাগুলো কয়েক ভাগে বিভক্ত, যেমন সর্বজনীন মূল্যবোধ, সামাজিক মূল্যবোধ, পেশাগত মূল্যবোধ, প্রাতিষ্ঠানিক মূল্যবোধ, সমাজকর্মীর মূল্যবোধ, সাহায্যার্থীর মূল্যবোধ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সিস্টেম তত্ত্বের ব্যবহারের ক্ষেত্রে উপসিস্টেমগুলোর মধ্যে আমরা 6টি উপসিস্টেম এখানে আলোচনা করলাম। প্রথম 4টি ছিল মৌলিক উপসিস্টেম এবং পরের 4টি অর্থাৎ সম্পদ ব্যবস্থা এবং মূল্যবোধ ব্যবস্থা ছিল সহায়ক উপসিস্টেম। এই উপসিস্টেমগুলো নিয়েই আসলে সিস্টেম তত্ত্ব গড়ে উঠেছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এতক্ষণ আমরা সিস্টেম তত্ত্বের ধারণা নিয়ে আলোচনা করলাম। আগামী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।